160 বোকল্যান্ড স্ট্রিট দ্বিতীয় তলার ডাইনিং হলে বসেছিল ক্লাইন মোরেত্তি। চাকর যখন তাকে মাখনের টোস্ট দিল তখন সে কামড় বসাল। ঠিক তখনই মিস্টার ওয়াল্টার ভিতরে ঢুকে এল। মিস্টার ওয়াল্টার মাথা নিচু করে অভিবাদন জানাল। বলল, স্যার, গতকাল গভীর রাতে কোনো এক অচেনা মানুষ আমাদের দরজার বেল বাজিয়েছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল বলে আপনাকে আর ডাকিনি, বরং চাকরদের ডাবল ব্যারেল শটগান নিয়ে আশেপাশের এলাকা পাহারা দিতে বলেছিলাম। আপনি অনুমতি দিলে কাল সকালে আমি পাশের পুলিশ স্টেশনে যাব। রাতে এই রাস্তায় পুলিশের টহল বাড়ানোর অনুরোধ করব। এমন একজন দামি বাটলারের কোনো দোষ নেই বললেই চলে। ক্লাইন মোরেত্তি আলতো মাথা নাড়াল। তার জন্য নিয়ে আসা 1 গ্লাস গরম দুধ খেয়ে নিল। খুব ভালো কাজ করেছ। 38 বোকল্যান্ড স্ট্রিট, মেম্বার অফ পার্লামেন্ট মাস্টের বাড়ি। হ্যাজেল দ্বিতীয় তলার অ্যাক্টিভিটি রুমে ঢুকে দেখল তার মা রিয়ানা হাউসকিপারের সাথে গল্প করছে। হ্যাজেল তার কালো সবুজ চুলগুলো কানের পিছনে সরিয়ে বলল, কি হয়েছে? রিয়ানা হেসে বলল, গতকাল গভীর রাতে ডোয়াইন দান্তেসের দরজার বেল কেউ বাজিয়েছিল। হ্যাজেল বসে বলল, কেউ মজা করছে বুঝি? রিয়ানা মাথা নেড়ে বলল, কেউ জানে না। যাই হোক, ডোয়াইন দান্তেসের বাটলার আজ সকালে এই নিয়ে পুলিশের কাছে গিয়েছিল। হ্যাজেল আলতো মাথা নাড়াল। বলল, পুলিশকে জানানোই ভালো। রিয়ানা হেসে আবার বলল, তবে কোনো লাভ নেই। কে বেল বাজিয়েছিল কেউ তা জানে না। মনে হল সেখানে কেউ ছিলই না। কথাটা শুনে হ্যাজেল অবাক হল। ফিসফিস করে বলল, কেউ ছিল না? হ্যাঁ, ঠিক তাই। ডোয়াইন দান্তেসের বাটলার শুধু পুলিশের কাছে রাতের টহল বাড়ানোর অনুরোধ করেছে। এটা ভালো খবর। মেম্বার অফ পার্লামেন্টের স্ত্রী এবং একজন নামকরা আইনজীবীর মেয়ে হিসেবে পুলিশের সাথে রিয়ানার সম্পর্ক খুব ভালো। একজন মানুষও নেই। হ্যাজেল নিচু স্বরে কথাটা আবার বলল। তারপর সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে অ্যাক্টিভিটি রুম থেকে বেরিয়ে তৃতীয় তলায় চলে গেল। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সে নিজের হাত মুঠো করল, যেন কোনো কিছু পরীক্ষা করছে। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। নিজের বেডরুমের ভিতরে ক্লাইন মোরেত্তি তার সামনে থাকা সোনার মুদ্রার পাহাড়টার দিকে তাকাল। চারপাশে শুধু সোনার উজ্জ্বল রং। সেখানে মোট 4000 পাউন্ডের সোনার মুদ্রা ছিল। 7 দিন ধরে টাকা জোগাড় করার পর অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়া অবশেষে স্কেলস অফ লাক এর লেনদেন সম্পন্ন করল। সোনার মুদ্রা ছাড়াও সে আরও 6500 পাউন্ড ক্যাশ দিয়েছে। সত্যি বলতে সমান পরিমাণের ক্যাশ টাকার চেয়ে সোনার মুদ্রার পাহাড় দেখতে অনেক বেশি চমকপ্রদ লাগে। ক্লাইন মোরেত্তি একটা দীর্ঘ শ্বাস ফেলল। সে পকেট থেকে 13টা লোয়েন গোল্ড কয়েন বের করল। এই কয়েনগুলো সে সিনরের কাছ থেকে পেয়েছিল। তারপর সেগুলো সে পাহাড়টার ওপর ছুড়ে দিল। সবশেষে সে তার অ্যাডভেঞ্চারার্স হারমোনিকা বের করল আর তাতে ফুঁ দিল। কোনো শব্দ ছাড়াই রেইনেট টিনেকের তার সামনে হাজির হল। তার হাতে 4টি সোনালি চুলের লাল চোখের মাথা ঝুলেছিল। ম্যাডাম, এটা প্রথম কিস্তি, মোট 4013 পাউন্ড। ক্লাইন মোরেত্তি সোনার মুদ্রার পাহাড় থেকে নজর সরিয়ে মেসেঞ্জারের দিকে তাকাল। সে আসলে খুব কৌতূহলী ছিল যে মেসেঞ্জার এতগুলো সোনার মুদ্রা কিভাবে নিয়ে যাবে। তার মনে পড়ল চিঠি সংগ্রহের সময় সে সবসময় তার দাঁত ব্যবহার করত। খুব ভালো। রেইনেট টিনেকের এর মাথাগুলো একে একে বলল, তোমার কাছে এখনও আছে 5987। মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ক্লাইন মোরেত্তি জোর করে হাসল। বলল, আমি বাকিগুলো যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করার চেষ্টা করব। রেইনেট টিনেকের আর কিছু বলল না। তার একটা মাথা মুখ খোলার জন্য খুব চেষ্টা করল। হঠাৎ তার সামনের পুরো এলাকা অন্ধকার আর গভীর হয়ে গেল। সোনার সব মুদ্রা একটা গোলক ধাঁধার মতো ঘুরতে থাকা পানির স্রোতে শুষে নিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সোনার মুদ্রার বড় পাহাড়টা উধাও হয়ে গেল। রেইনেট টিনেকেরের 4টে মাথা একসাথে মাথা দোলাল। তারপর সেগুলো স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে গেল। আমার কাছে এখন বাকি আছে 8156 পাউন্ড আর 5টি লোয়েন গোল্ড কয়েন। এখন আমাকে অন্তত ধনী বলা যায়। কোনো বিনিয়োগের সুযোগ আসলে আমি তা হাতছাড়া করব না। শুধু দাম বাড়িয়ে কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই। এভাবে অন্তত কেউ আমাকে ধোঁকাবাজ ভাববে না। হি, একটু আশাবাদী হওয়া যাক। হয়তো বিনিয়োগের কোনো সুযোগ থেকেই আমি আমার খরচ করা টাকা আবার কামিয়ে নিতে পারব। টাকাকে কাজে লাগানো সব সময় দ্রুত উপার্জনের পথ। ক্লাইন মোরেত্তি জানালা দিয়ে বাইরে তাকাল। নিজেকে বাধ্য করল কুয়াশাচ্ছন্ন রাস্তার দৃশ্য উপভোগ করতে। ইস্ট বারোয়ের রাতের বেলা। স্ট্রিট ল্যাম্প খুব কম থাকার কারণে চারপাশ একদম পিচ ঢালা কালো। তার ওপর অনেকগুলো ল্যাম্পই নষ্ট। মনে হয় যেন অসংখ্য দানব আর অপরাধী অন্ধকারে ওতপেতে আছে। শিও ডেরেচা একটা হুডওয়ালা পোশাক পরল। একটা সরু গলি দিয়ে ঘুরে এসে সে একটা পুরনো বাড়ির সামনে দাঁড়াল। ইস্ট বরোতে এই নতুন গ্যাদারিংয়ের কথা সে ফর্সওয়ালকে আগেই বলেছিল। শিও তাড়াহুড়ো করে দরজায় টোকা দিল না।
প্রথমে সে তার পোশাকটা ভালো করে দেখে নিল। তার ওয়ারক্কের পোশাকের চেয়ে এটা আলাদা। সে এক জোড়া লম্বা বুট পরেছে। বাইরে থেকে অদ্ভুত কিছু মনে না হলেও সিও ভালো করেই জানে যে শোলগুলো খুব মোটা। সে ভিতরে অনেক কিছু ভরে রেখেছে যা তাকে লম্বা দেখাতে সাহায্য করবে। আর এটা কার্যকরভাবে সিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য লুকিয়ে ফেলেছে। নিজের ট্রায়াঙ্গুলার ব্লেডের উপস্থিতিতে আশ্বস্ত হয়ে সিও তার হুডটা টেনে নিল, তারপর গোপন সংকেত অনুযায়ী দরজায় টোকা দিল। খুব দ্রুত তাকে একটি অ্যাক্টিভিটি রুমের ভিতর নিয়ে যাওয়া হল। সে নিজের মতো একটা জায়গা খুঁজে বসে পড়ল। বেশিরভাগ অংশগ্রহণকারী চলে আসার পর গ্যাদারিংয়ের হোস্ট অবশেষে ভিতরে ঢুকে এল। সে মাঝারি উচ্চতার, প্রায় 1.75 মিটার লম্বা। সে একটা কালো ক্লাসিক্যাল পোশাক আর একটা পয়েন্টেড ম্যাজিক হ্যাট পরে আছে। তার মুখে একটা ব্রাশের মাস্ক। সে এক প্রাচীন আর রহস্যময় ভাব নিয়ে হাজির হল। গায়ের রং কিছুটা তামাটে, তবে পুরোপুরি বাদামি নয়। সে দেখতে অনেকটা ফেনা পটার বা দেশি বেয়ের মানুষের মতো, তবে আমি নিশ্চিত না। এটা হয়তো কড়া রোদে পোড়া রং, তার কুচকুচে কালো কোঁকড়ানো চুল আছে। এটা আমার প্রথম ধারণার সাথে মিলে যায়। সিও তাকে একজন শেরিফের চোখে পর্যবেক্ষণ করল। ব্রাশের মাস্ক পরা লোকটি ঘরের চারপাশে তাকাল, তারপর গম্ভীর গলায় হাসল। তোমরা আমাকে মিস্টার এক্স বলে ডাকতে পারো। মিস্টার এক্স। সিও তার ঠোঁটের কোণ নাড়াল। MI9 এর বাইরের সদস্য হওয়ার পর সে গোপন সংগঠনগুলো সম্পর্কে অনেক কিছু জেনেছে, যার মধ্যে অরোরা অর্ডারও আছে। তাই সে ভালো করেই জানে যে অরোরা অর্ডারের অরেকলরা কোডনেম হিসেবে অ্যালফাবেট ব্যবহার করে। তারা নিজেদের মিস্টার বা ম্যাডাম বলে ডাকতে পছন্দ করে। সিওর মতে এভাবে সবার সামনে পরিচয় দেওয়া মানেই নিজের পরিচয় আর ব্যাকগ্রাউন্ড ফাঁস করে দেওয়া, কারণ এই গ্যাদারিংয়ে আসা বেশিরভাগ বিয়ন্ডার জ্ঞানবুদ্ধিহীন। সে কি রিপোর্ট করার ভয় পায় না? এতে কোনো অবাক হওয়ার কিছু নেই যে MI9 এর সেই ভদ্রলোক বলেছিলেন অরোরা অর্ডার পাগলদের আস্তানায় ভরা। এদের কাজ সাধারণ মানুষের যুক্তিতে বোঝার কোনো উপায় নেই। মিস্টার এর উধাও হওয়ার পর থেকে ব্যাকল্যান্ডে এমন অনেক গ্যাদারিং হয়েছে যেখানে জালিয়াতরা ঢুকে পড়েছে, অথবা মিস্টার এর সহযোগীরা নিজেদের লাভের জন্য গ্যাদারিং করেছে। সেই হোস্টদের খুব দ্রুত রিপোর্ট করা হয়েছে আর তাদের অ্যারেস্ট করা হয়েছে। তার মানে এই না যে মিস্টার এক্স অরোরা অর্ডারের কেউ। হয়তো সে অন্য অনেকের মতোই সিও তার পর্যবেক্ষণ করা নজর সরিয়ে নিল। গ্যাদারিংটা এগিয়ে যেতে লাগল। সে নিজে খুব একটা অংশগ্রহণ করল না, কারণ প্রথমত তার আগ্রহের মতো কোনো তথ্য বা জিনিস সেখানে ছিল না। দ্বিতীয়ত সে তার ইন্টারোগেটর পোষণের জন্য টাকা বাঁচাচ্ছে। গ্যাদারিং শেষ হওয়ার পর সে চেয়ারউড বরোয়ের নিজের বাসায় ফিরে গেল। সেও দেখল ফর্সওয়াল একটা ফেস মাস্ক পরে শুয়ে আরাম করে বই পড়ছে। মাস্কটা নাকি ত্বকের যত্নের জন্য ভালো। ফর্সওয়াল অভিনয় করে জিজ্ঞেস করল, কেমন ছিল গ্যাদারিংটা, কেমন ছিল? সেও তার পোশাকটা একপাশে ছুঁড়ে ফেলে বলল, বেশ অনেকজনই ছিল, অনেক জিনিসপত্রও ছিল, তবে সেগুলো বেশিরভাগই লো সিকোয়েন্স বিয়ন্ডারদের জন্য। ফর্সওয়াল তার হাতের উপন্যাসটা নামিয়ে বলল, প্রথম গ্যাদারিংয়ে কেউ ভালো কিছু অফার করবে না। সিও মাথা নেড়ে বলল, গ্যাদারিংয়ের আয়োজক নিজেকে মিস্টার এক্স বলে পরিচয় দিল, তবে সে মিস্টার এর সাথে সম্পর্কিত কি না তা কেউ জানে না। মিস্টার এক্স একজন সন্দেহভাজন অরোরা অর্ডারের অরেকল। সে কি লুইস উইয়েন হতে পারে? ফর্সওয়ালের মনোযোগ বেড়ে গেল। সে অলসভাবে হেলান দিয়ে জিজ্ঞেস করল, দেখতে কেমন সে? সে মাস্ক পরেছিল। সিও তার দিকে তাকিয়ে চোখ পাকাল। তোমার কি মনে হয় আমার বাধা ভেদ করে দেখার ক্ষমতা আছে? না না না, আমি তার শারীরিক গঠন জানতে চাইছিলাম। ফর্সওয়াল তার শিক্ষক ডরিয়ান গ্রের মাধ্যমে লুইস উইয়েনের পুরো চেহারা দেখেছিল, তাই সে তার বৈশিষ্ট্যগুলো জানত। একজন শেরিফ হিসেবে সিও সহজেই মিস্টার এক্সের চেহারা মনে করে নিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সে মিস্টার এর সাথে সম্পর্কিত হোক বা না হোক, এমন নাম ব্যবহার করার জন্য সে ভয় পাচ্ছে না? ফর্সওয়াল সিওর বর্ণনা শোনার পর এবং তার শেরিফ ক্ষমতার সাহায্যে তৈরি করা ছবিটা দেখার পর খুব খুশি হল। খুব সম্ভাবনা আছে যে মিস্টার এক্সই সেই বিশ্বাসঘাতক লুইস উইয়েন। সে রিপোর্ট করার ভয় পায় না, কারণ সে একজন ট্রাভেলার। যে কোনো কিছু ঘটলে সে শান্তভাবে পালিয়ে যেতে পারে। সরকারি সংস্থাগুলো যদি মিস্টার এর মতো তাদের পুরনো অভিজ্ঞতা কাজে লাগায়, তবে তাকে আটকানোর কোনো উপায় নেই। ফর্সওয়াল মনে মনে বিড়বিড় করল। সে আর এই টপিক নিয়ে কথা না বলে অন্য বিষয়ে চলে গেল। সিও গোসল করতে যাওয়ার পর ফর্সওয়াল দ্রুত তার স্পিরিচুয়ালিটি ব্যবহার করে জ্যোতিষী হিসেবে লুইস উইয়েনের ছবির সাথে মিস্টার এক্সের ছবি মিলিয়ে দেখল। তারপর সে উত্তর পেল যে তারা দুইজন আসলে একজনই। এটা সত্যিই সেই। ফর্সওয়াল উত্তেজনার চোটে বসার ঘরে পায়চারি করতে লাগল। তার প্রথম চিন্তা ছিল এটা বিভিন্ন প্রধান চার্চে রিপোর্ট করা,
সাথে এই তথ্যটাও দেওয়া যে টার্গেটটি ট্র্যাভেলারের ক্ষমতা রাখে। এরপর তার মনে পড়ল মিস্টার এক্সকে হত্যা করার জন্য মিস্টার ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়ার আগের চেষ্টার কথা। যাই হোক, আমার আগে মিস্টার ওয়ার্ল্ডকে জিজ্ঞেস করা উচিত সে এই মিশনের জন্য ফ্রি আছে কিনা। আমি তাকে রাগাতে পারব না। মিস্টার ওয়ার্ল্ড যা যা করেছে তা মনে করে ফোর্স ওয়াল শিউরে উঠল। সিদ্ধান্ত নেওয়ার পর সে আগে চেক করল যে সেও গোসল করছে কি না আর সহসাই বের হবে কি না। তারপর সে ফুলের কাছে প্রার্থনা করল। দয়া করে মিস্টার ওয়ার্ল্ডকে জানান যে অরোরা অর্ডারের অরেকল লুইস উইয়েন হাজির হয়েছে। খুব সম্ভাবনা আছে যে সে একজন ট্র্যাভেলার যার কোড নেম মিস্টার এক্স।